রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে হাইকোর্টের নিষেধাজ্ঞা, জনসাধারণের জন্য পার্ক উন্মুক্ত করার নির্দেশ। দর্শক, আপনারা জানেন গতকাল শেষ হলো ডাকসু নির্বাচন এবং এটা একটা ইতিহাস। নির্বাচন পরবর্তীতে এই মুহূর্তে ক্যাম্পাসের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ এবং রৌনক নিয়ন্তা। আমরা সরাসরি যাচ্ছি তাদের কাছে। নতুন বিকেল, নতুন এক আবহাওয়া বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। আমরা এই মুহূর্তে আছি টিএসসি প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের আবহাওয়াটা বেশ মেঘলা। নতুন ক্ষমতা রদবদল হলো, হাত বদল হওয়ার পরে কিন্তু দেখতে পেয়েছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সারাদিন ভোট গ্রহণ হয়েছে, তারপরে বিকেল থেকে ভোট গণনা শুরু এবং পরে রাত পেরিয়ে ঠিক সকালে 8টার পর থেকে আনুষ্ঠানিক যে চূড়ান্ত ফলাফল, সেই চূড়ান্ত ফলাফল ঘোষণা হয় এবং সেই ঘোষণার পরে আমরা দেখেছি যে কাঙ্ক্ষিত বিজয়ের নাম ঘোষণা করা হয় এবং বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিবির সমর্থিত যে প্যানেলটি ছিল সেই প্যানেলটি কিন্তু বিজয়ী ঘোষণা করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখেছি যে কতটা স্বতঃস্ফূর্তভাবে আসলে সাধারণ শিক্ষার্থীরা এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি বলছেন যে যত বিতর্কই থাকুক, যত যাই হোক, দীর্ঘ সময় পরে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে কিন্তু তারা বেশ খুশি। তো এই যে সারাদিন কালকে যে নির্বাচনটি হলো সেইটি আসলে আমাদের সহকর্মীরা কাভার করেছেন। আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন আমাদের সহকর্মী রৌনক। রৌনক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো সকাল থেকে দেখেছেন, গতকালকে আপনি নির্বাচন কাভার করেছেন, বিভিন্নভাবে কিন্তু হচ্ছে যে কেন্দ্রে গিয়েছেন, দেখেছেন আসলে কি কি ঘটনা ঘটেছে, কতটা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনটি তো হয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে যে কতটা অংশগ্রহণমূলক এবারের নির্বাচনটা হয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ রাইদুল। সেটা হচ্ছে পাল্টা অভিযোগ থাকলেও কিন্তু আসলে একটা উৎসব মুখর পরিবেশে আসলে গতকালে ডাকসু নির্বাচন কিন্তু আসলে অনুষ্ঠিত হয়ে গেল এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে প্রচুর স্বতঃস্ফূর্ততা নিয়ে আসলে তারা কিন্তু আসলে ভোটে অংশগ্রহণ করেছেন। কারণ দীর্ঘ 6 বছর পর আসলে তাদের যে একটা আকাঙ্ক্ষা ছিল এই যে ডাকসু নির্বাচন, এইটাকে ঘিরে কিন্তু তাদের আসলে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল এবং এই জল্পনা কল্পনাকে আসলে সব কিছু কিন্তু আসলে ছাপিয়ে গেছে এবং বিভিন্ন ধরনের আসলে বিতর্ক আসলে তৈরি হয়েছে। সকাল থেকে যদিও ভালোভাবে আসলে ভোট গ্রহণ চলছিল, কিন্তু বেলা বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আসলে বিভিন্ন প্রার্থীরা কিন্তু অভিযোগ করছিলেন যে ভোট কারচুপি হচ্ছে কিংবা তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এরকম অনেক প্রার্থী কিন্তু আসলে বলেছেন, যারা হচ্ছে কথা ছিল যে প্রার্থীরা আসলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, কিন্তু বিশেষ কোনো প্রার্থীকে কিন্তু আসলে ঢুকতে দেয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে কালকে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। তো আপনি তো যেমনটা বলছিলেন যে নতুন একটা ক্ষমতার রদবদল হলো, আসলে এই ক্ষমতার রদবদলের পরে কি সাধারণ শিক্ষার্থী যে মত প্রকাশের ভাবনা সেটি কতটুকু নিশ্চিত হতে পেরেছে বলে আপনি মনে করছেন? একটা আসলে সকাল থেকে যেটা দেখেছি, শিক্ষার্থীরা আসলে ভাবছিলেন যে তাদের পছন্দের প্রার্থীকেই তারা আসলে বেছে নেবেন, যারা আসলে তাদের হয়ে কাজ করবে এমন। তবে আসলে ফলাফল ঘোষণার পর কিন্তু যে বিতর্কগুলো ছিল সেগুলো কিন্তু আসলে আমরা আজকে কিন্তু কিছুটা কমই দেখেছি, বরঞ্চ তারা আসলে পজিটিভই আসলে নিয়েছে যে যেই আসুক, যে প্যানেলেরই হোক, যে দলেরই আসলে তারা হয়ে থাকুক না কেন, তারা আসলে তাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং শিক্ষার্থীদের কিন্তু এই ভোট যে দেওয়ার যে আসলে তাদের ইচ্ছে ছিল সেটি কিন্তু আসলে তারা সম্মান জানিয়েছে এবং অনেক প্রার্থীকেই আমরা দেখেছি, অনেক প্রার্থী কিন্তু বলেছেন শিক্ষার্থীদের সমর্থনকে তারা সম্মান জানায় এবং শিক্ষার্থীরাও বলছেন যে যেই আসলে নির্বাচিত হয়েছে তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের যে সংকটগুলো ছিল, যে সংকট আসলে উত্তরণের একটা চেষ্টা ছিল, যেটা এত বছর আসলে কিন্তু একটা দীর্ঘ গ্যাপ ছিল এবং এই অভিযোগ বিভিন্ন কিছু যেগুলো ছিল সেগুলো কাটিয়ে আসলে তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন, এমনটাই আসলে শিক্ষার্থী এবং প্রার্থী দুপক্ষেরই আসলে এমনটাই ভাবছেন তারা, তাদের প্রত্যাশা। আপনি যেমনটা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত করতে পেরেছে, এতটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে, কিছু তর্ক বিতর্ক বা অভিযোগ
অভিযোগ ছিল, তারপরেও তো আমরা দেখেছি যে বেশ সুশৃঙ্খলভাবে কিন্তু হচ্ছে। তারপরে আজকে সকালে আপনি যেমনটা দেখছেন যে ফলাফলটিও প্রকাশ করেছে। আমরা একটা আশঙ্কা করেছিলাম হয়তো বা ফলাফল প্রকাশের পরবর্তী সময় একটা বিশৃঙ্খলা হওয়ার একটা শঙ্কা থেকেই থাকে বিভিন্ন প্রতিটা নির্বাচনে, কিন্তু এমনটা হয়ে দেখি আমরা। তো সেই জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু বেশ মোটামুটিভাবে সব কিছু শান্তিপূর্ণভাবে ছিল। তো এই যে একটা পরিবর্তন, এই যে নির্বাচনের পরে সব কিছু শান্তিপূর্ণভাবে মেনে নেওয়া আপোষভাবে, এইটা কিভাবে দেখছেন? আচ্ছা, এই যে আমাদের শুধু না, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী সবার কিন্তু একটা আশঙ্কা ছিল এই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু আসলে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কিন্তু আসলে সব কিছুকে কিন্তু ছাপিয়ে গেছে আসলে এই স্বতঃস্ফূর্তভাবে আসলে এই নির্বাচন। আমরা যেটা দেখেছি, বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু কিছুটা ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে, কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছে। বিভিন্ন প্যানেলের সমর্থকরা কিন্তু আসলে ভোট কেন্দ্রের বাইরে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিয়েছে, তাদেরকে আসলে ঢুকতে দেওয়া কেন হচ্ছে না, এবং সাংবাদিককে কেন ঢুকতে দেওয়া হয়নি, গণমাধ্যম কর্মীরা কেন আসলে ব্যালট পেপার গণনার সময় কেন আসলে থাকেনি, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা এবং ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে। কিন্তু দিন শেষে কিন্তু আসলে ফলাফল ঘোষণার পর কিন্তু আসলে এমন কোনো বড় ধরনের কিন্তু আসলে কোনো বিশৃঙ্খলা কিন্তু আমরা দেখিনি। এবং শিক্ষার্থীরাও কিন্তু আসলে যে যার ঘরে ফিরে গেছেন, সবাই আসলে মুখিয়েছিলেন যে আসলে কে জিতছে, কে আসলে তাদের হয়ে কাজ করছে। এমনটা কিন্তু আসলে ভোর রাত পর্যন্ত কিন্তু আসলে সবাই ছিলেন, পুরো দেশ কিন্তু আসলে জেগেছিল এই ফলাফল জানার জন্য। এবং ফলাফল ঘোষণার পর যে আশঙ্কাগুলো ছিল যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে, কিন্তু আসলে কিন্তু আমরা এমনটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখিনি। এবং আমরা দেখছি এই রোদ বৃষ্টি উপেক্ষা করে কিন্তু গতকালও ঠিক শিক্ষার্থীরা এসেছেন, ভোট দিয়েছেন। এবং আজকে কিন্তু তুলনামূলক কিছুটা কম, কারণ ভোর থেকেই কিন্তু শিক্ষার্থীরা ছিলেন, গতকাল ভোর থেকে আজকে ভোর পর্যন্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছিলেন। এবং এই কারণে হয়তো আজকে কিছুটা শিক্ষার্থীদের আনাগোনা কম দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার পর হয়তোবা আবার ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা আসতে শুরু করবেন। আমি একটু বলতে চাই যে রনক, আপনি তো গতকাল তো কভার করেছেন, আমি কিন্তু সকাল থেকে কভার করেছিলাম। আমরা দেখেছি যে গতকাল সকাল থেকে আজকে সকাল প্রায় 10টা-11টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সিনেট ভবনের সামনে অবস্থান করেছেন। বিজয়ীরা কিন্তু এখানে দেখেছি যে উল্লাস করেছেন সেখানে সিনেট ভবনের ভেতরে, কিন্তু আনুষ্ঠানিকভাবে যে বিজয় উল্লাসের মিছিলটি সেটা কিন্তু আজকে আমরা তেমনটাভাবে দেখিনি। বিভিন্ন আমরা হলের সামনে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা উল্লাসবোধ যেন নির্বাচন শেষ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু একটা উল্লাস এখনও কিন্তু রয়ে গিয়েছে। কেননা এই যে 6টা বছর পরে যে তারা যে ভোট দিতে পেরেছে, তারা যে নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে অনেক প্রার্থীরা, সেটিতে অনেক খুশি। তবে সবচেয়ে মজার বিষয় বা সবচেয়ে ভালো লাগা যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পেরেছি যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে সকলের মধ্যে একটা আন্তরিকতার জায়গাটা কিন্তু সৃষ্টি হয়েছে। কেননা একে অপরের যে কাদা ছোড়াছুড়ির যে জায়গাটি থাকে সবসময়, সেই অভিযোগগুলো কিন্তু কম ছিল। যদিও কিন্তু বিশৃঙ্খল কিছু ঘটনা আমরা দেখেছি ঘটেছে, অনেকে অভিযোগ করেছেন, অনেক প্রার্থীরা। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের পরেও এই সুশৃঙ্খলভাবে কিন্তু যে আজকের নির্বাচনটা সংগঠিত, গতকালকে নির্বাচনটি সংগঠিত, আজকের ফলাফল এবং নতুন যে ক্ষমতার পালাবদল, এই পালাবদলের পরে আগামী ভবিষ্যতের এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি কেমন হবে, শিক্ষার্থীরা কি বলছে? শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু গতকাল কথা বলে যা জেনেছি, আজকেও কিন্তু আসলে ঠিক একই রকম মনোভাব দেখতে পেরেছি। তারা আসলে বলছেন যে আসলে কে জয়ী হলো, কোন প্যানেলের সমর্থকরা যে আসলে জয়ী হলো, সেটা আসলে তাদের কাছে কিন্তু আসলে কোনো বিষয় না। তাদের কাছে এখন তাদের একটাই প্রত্যাশা যে তাদের হয়ে কাজ করবে, শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। যে সংকটগুলো ছিল, যে না পাওয়াগুলো ছিল এত বছর, বিগত 6টা বছর নানা ধরনের চড়াই উতরাই পার করে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু এই দিনগুলো পার করতে হয়েছে। তারা আশা করছেন যারা এসেছেন তারা আসলে শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। এবং আমরা এমনও দেখেছি যে ইশতেহারে আসলে যে বিষয়গুলো ছিল, শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়গুলো বলেছেন যে আসলে যাদের ইশতেহার ভালো লেগেছে তারা কিন্তু আসলে তাদেরকেই নির্বাচিত করেছেন। এবং তারা বলছেন যে শুধু ইশতেহারের বিষয়গুলো আসলে ইশতেহারেই থাকলেই চলবে না, সেগুলো যেন আসলে বাস্তবে যেন প্রতিফলন হয়। এবং আরেকটা বিষয় কিন্তু আপনিও লক্ষ্য করেছেন যে বিগত বছরগুলোতে ভোটে জয়ী হলে, নির্বাচনে জয়ী হলে কিন্তু একটা বিজয় উল্লাস, বিজয় মিছিল কিন্তু আসলে করতো প্রায় সব দলই। কিন্তু এবার কিন্তু আসলে এই ডাকসু নির্বাচন
নির্বাচনে কিন্তু আসলে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি এবং এই পরিবর্তনটাকেই আসলে শিক্ষার্থীরা চাচ্ছেন এবং এই পরিবর্তনটা যেমন যারা জয়ী হয়েছেন তারা কিন্তু বলেছেন তারা আসলে কোনো বিজয় উল্লাস করবেন না, কোনো বিজয় মিছিল করবেন না, তারা জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহত পরিবারের সঙ্গে দেখা করবেন, তারা তাদের কবরস্থানে গিয়ে শহীদের কবরস্থানে গিয়ে আসলে তারা তাদের কবর জিয়ারত করবেন। তো এই বিষয়গুলোকে আসলে খুব ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা এবং সারা দেশের মানুষই কিন্তু আসলে এই পরিবর্তনটাকেই কিন্তু আসলে চাচ্ছে। সত্যি আপনি যেমনটা বলছিলেন যে এই যে পরিবর্তনটা, নতুন যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনটা কিন্তু আসলে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষার্থী। কেননা এই আজকের যে বিজয়, আজকে যে ফল প্রকাশের পরে যারা বিজয়ী হয়েছেন তারা মূলত এই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যারা নিহত আহত হয়েছেন তাদেরকে কিন্তু উৎসর্গ করেছেন। কেননা এই পুরো ঘটনাটা আসলে এই 6 বছর পরে অনুষ্ঠিত হতো 24শে গণ অভ্যুত্থান এবং এই সব ঘটনা সব কিছু মিলে কিন্তু ভালো ছিল। আপনাকে ধন্যবাদ রনক। তো এক কথায় যদি বলতে চাই, এই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু এখনও একটা উৎসবমুখর আমেজ বিরাজ করছে। যেহেতু বৃষ্টি, এই বৃষ্টিকেও কিন্তু যেন বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ঢাকার ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই ফলাফল প্রকাশের মধ্যে দিয়ে বিজয় ঘোষণার পরে বিজয়ী প্রার্থীদের উল্লাসের মধ্যে দিয়ে সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ডাকসু নির্বাচনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই মুহূর্তের পরিবেশ পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী রাইদুল ইসলাম শুভ এবং রৌনক নিয়ন্তা। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই যে ভরাডুবিটা, যে ইয়েটা হয়েছে, এটার কারণে হলো এখনো স্বৈর সরকারের দোসররা আমাদের পাশে রয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি, নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেনি, এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন কাল। উৎসব মুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে ডাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও এখনও প্রকাশ করেনি কমিশন। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। জাঁকজমকপূর্ণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস।
সকাল 9টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। মোট বুথ থাকবে 224টি। নিরাপত্তার স্বার্থে বুথগুলোর পাশেই বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে ভোট দেবেন প্রায় 12,000 শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ 1200 পুলিশ, 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং সকাল 6টা থেকে ক্যাম্পাসে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। এমনকি প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। স্টুডেন্টদের জন্য কথা বলবে, ন্যায়ের জন্য কথা বলবে। আমরা আসলে এমন কাউকেই নির্বাচিত করব। কালকে নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেই আশাই করি এবং সবার জন্য শুভকামনা থাকবে। প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা বুধবার প্রকাশ করার কথা থাকলেও নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে তালিকা না দেখে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তবে কমিশন বলছে রাত 12টার মধ্যে যে কোনো সময় তালিকা প্রকাশ করা হবে। আমরা বলেছি 10 তারিখে প্রাথমিক তালিকা প্রকাশ করব, সেটা রাত 12টার আগ পর্যন্ত। তো যে কোনো সময় আমরা এটা প্রকাশ করতে পারি। ব্যালট নম্বর বরাদ্দে পূর্ণাঙ্গ ঘোষিত প্যানেলকে অগ্রাধিকার দেয়ায় স্বতন্ত্র প্রার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন, এমন অভিযোগ তুলেছেন শেরেবাংলা হল সংসদের ভিপি প্রার্থী কাউসার হাসান। বৃহস্পতিবার প্রকাশিত প্রার্থীদের তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমরা আহ্বান জানাবো। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। সম্মেলনে শিবির নেতারা অভিযোগ করেন 30 ও 31 আগস্ট সন্ত্রাসী হামলায় বহু শিক্ষার্থী আহত হলেও দোষীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। ইসলামী ছাত্র শিবিরের উপরে খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাকসুর ভোট গ্রহণকাল। এদিকে রাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে আজ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং তুষার আহমেদ ইমন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। প্রথমেই যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, দীর্ঘ 33 বছরের অপেক্ষার অবসান কাটিয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন, অর্থাৎ জাকসু নির্বাচন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে যেটা কথা বলে জানা গিয়েছে, তারা যেটি বলছে যে আগামীকাল জাকসু নির্বাচন সেটি আমাদের কাছে ঈদের চেয়ে কোনো অংশে কম না। অর্থাৎ আজকের রাতকে তারা চাঁদ রাত হিসেবে গণ্য করবে এবং আগামী দিনকে তারা ঈদের দিন হিসেবে বলছেন। অর্থাৎ তাদের যেটি প্রত্যাশা, 33 বছরের যে অবসানটি ছিল, দীর্ঘ প্রতীক্ষা ছিল যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনটি আগামীকাল অনুষ্ঠিত হওয়া নিয়ে কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এবং এই ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে গিয়েছে। প্রার্থীরা যারা রয়েছে তারা তাদের আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নিয়েছে, কারণ গতকাল রাতেই কিন্তু তাদের সকল ধরনের প্রচারণার কার্যক্রম কিন্তু গতকাল রাত 12টার দিকে বন্ধ হয়ে যায় এবং আজকে তারা যেটি কালকে দিনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং তাদের যেটি প্রত্যাশা, প্রার্থীদের প্রত্যাশা যে একটি সুষ্ঠু, স্বাভাবিক এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন তারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, এমনটাই তাদের চাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, একই সঙ্গে তিনি সময় সংবাদের একজন প্রতিবেদক। তুষার ইমন, আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, এই জাকসু নির্বাচনকে তো আপনি বেশ কয়েকদিন এসেছেন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি কভার করার জন্য, আপনার কাছে নির্বাচনকে কেন্দ্র করে কি কি তথ্য রয়েছে? আচ্ছা, আমাদের আগামীকালকেই তো রাত পেরোলেই জাকসু নির্বাচন, দীর্ঘ 33 বছর পরের এই নির্বাচন। তো আমাদের ইতোমধ্যেই জাকসু নির্বাচন কমিশনে ব্যালট পেপারগুলো এসেছে এবং সেখানে আমরা দেখেছি যে হল ভিত্তিক ব্যালট পেপারগুলো আলাদা আলাদা বাক্সতে করে এখানে পাঠানো হয়েছে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে, যেগুলো আজকে নির্বাচন কমিশনের কার্যালয়ে থাকবে এবং আগামীকালকে এগুলো স্ব কেন্দ্রে অর্থাৎ 21টি হলে যে ভোট নেওয়া হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এই ব্যালট পেপারগুলো সকালে পৌঁছে দেওয়া হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে। এছাড়া 21টি হলের কথা যেখানে বলছিলেন, আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে নারী শিক্ষার্থীদের আসলে
অগ্রণী ভূমিকা পালন করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, কিন্তু নারী শিক্ষার্থীদের কিন্তু একটি উপস্থিতি কম লক্ষ্য করা গিয়েছে। এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধ্রুব, আপনি ঠিকই বলেছেন, কারণ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াই হলো অর্ধেক নারী শিক্ষার্থী এবং অর্ধেক পুরুষ শিক্ষার্থী। তো সেদিক থেকে আমাদের জাকসু নির্বাচনের হল সংসদ যে নির্বাচনটি হচ্ছে সেখানে কিন্তু নারী প্রার্থীদের সংখ্যা কম এবং বেশ কয়েকটি আসনে নারী কোনো প্রার্থী নেই এবং সেখানে ভ্যাকান্সি দেখানো হয়েছে সেই তালিকাগুলোতে। তুষার যেটি বলছিলেন যে নারী প্রার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও কিন্তু উৎসবের আমেজের কোনো ঘাটতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেই। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ জাকসুর সবশেষ তথ্য আমার কাছে। এখন আমরা চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। মওদুদ, বিকেল পেরিয়ে এখন বিকেল এবং সন্ধ্যা ঘনিয়ে আসছে, সারা দিন পেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের যে প্রাথমিক প্রার্থীদের তালিকা সেটি প্রকাশ করেনি রাজশাহী নির্বাচন কমিশন। রাকসু নির্বাচন কমিশনের যারা রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে বৈঠকে বসেছেন এবং তারা রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে বৈঠক করছেন। সেই বৈঠক শেষে তারা যে প্রাথমিক প্রার্থীদের তালিকা সেটি প্রকাশ করবেন এবং রাকসু নির্বাচন কমিশন বলছেন যে তারা যে তালিকা প্রস্তুত করছেন সেই তালিকা প্রস্তুত করার জন্য অর্থাৎ মনোনয়নপত্র যাচাই বাছাই করার জন্য বেশি সময় লেগেছে, যার কারণে তারা আজকে দিনের যে বেশিরভাগ সময় গেছে সেই সময় তারা প্রকাশ করতে পারেনি এবং তারা বলছেন যে আরও একদিন সময় আছে এই তালিকার অনাপত্তি আপত্তি সেটি তারা নিতে পারবেন, যার কারণে তারা কোনো সমস্যা মনে করছেন না। অন্যদিকে যেসব প্রার্থী এই তালিকা দেখতে এসেছিলেন তারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে এই রাকসু নির্বাচনের তফসিল 6 বার পুনর্বিন্যাস হয়েছে, 2 বার নির্বাচন পিছিয়েছে এবং রাকসু নির্বাচনে কমিশনে যারা রয়েছেন তারা কিছুটা ধীর গতিতে কাজ করছেন, তারা এই কমিশনকে গতিশীল করার দাবি করেছেন। এবং আজকে লিখিত অভিযোগ সহ কয়েকজন প্রার্থী রাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে কয়েকটি অনিয়মের অভিযোগ তুলেছেন এবং তারা সেসব অভিযোগ জমাও দিয়েছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে রাকসু নির্বাচনের এই প্রার্থী তালিকার থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের যে নির্বাচন সেটি আসলে এখানে আলোচনায় ছিল। সেখানে যারা ভোটার রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারা আসলে ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রভাব ফেলবে কিনা সেটি নিয়ে তারা নানা আলোচনা করেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি 322 জন এবং 603 জন হল সংসদে মনোনয়ন জমা দিয়েছিলেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। জাকসু এবং রাকসুর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব এবং মওদুদ রানা। ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এদিকে বাগেরহাটের 4টি আসনই পুনর্বহালের দাবিতে পালিত হচ্ছে 48 ঘন্টার হরতাল। এতে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। স্লোগানে মুখর পথঘাট। ফরিদপুর 4 আসনের পুনর্বিন্যাস মানতে রাজি নন স্থানীয়রা। বুধবার সকালে ফরিদপুরে ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। গাছের গুঁড়ি ফেলে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। ঢাকা খুলনা মহাসড়কও অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ফরিদপুর 4 থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নকে 2 আসনে অন্তর্ভুক্তি মানবেন না। আমাদের ভাঙ্গা থানা থেকে 2টি ইউনিয়ন কেটে নিয়ে গেছে, আমরা এটা কোনোদিন হতে দেব না। আমরা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অবরোধ ছাড়বো না। পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনার সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাটে 4টি আসনই পুনর্বহালের দাবিতে বুধবার সকাল থেকে 48 ঘন্টার হরতাল চলছে। খুলনা ঢাকা মহাসড়ক অবরোধ করে 20টি স্থানে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা। পরে মিছিল করে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন। তাদের সঙ্গে যুক্ত হন জামাত বিএনপির নেতাকর্মীরা। এই ইসির সিদ্ধান্ত মানি না, মানবো না। কোন ষড়যন্ত্রের, কোন কালো সার ইশারায় 4 থেকে কমিয়ে 3টে করছে আমরা জানি না। হরতালে বন্ধ হয়ে যায় যান চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও চালকদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। শেখ হাসিনার মামলায় সোমবার ট্রাইব্যুনালের সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়। বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রসিকিউশন বলছে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই 2024-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী আলোচনায় অগ্রণী ব্যাংকে থাকার শেখ হাসিনা ও শেখ রেহানার 52 বছরের পুরনো লকার। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইনের শেখ হাসিনার উপস্থিতি ছাড়া লকারটি ভাঙার সুযোগ নেই। তবে বিশেষ কারণে আদালতের আদেশে পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা যাবে লকারের তালা। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেটকেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে খোলা 1973 সালের লকার ঘিরে দিনব্যাপী জল্পনা কল্পনা। ব্যাংকের ট্রেজারিতে দেখা যায় 52 বছর ধরে নির্দিষ্ট মেয়াদ পরপর সচল রাখা হয়েছে লকারটি। শেখ হাসিনার সর্বশেষ ট্যাক্স ফাইলেও উল্লেখ ছিল লকারটির। বুধবার লকারটির খোঁজ নিতে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় এনবিআর। তবে গত মার্চে লকারটি সহ শেখ হাসিনার পরিবারের নামে 124টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় বিএফআইইউ। ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধুই তথ্য নিয়ে ফিরে যায় এনবিআর। আমাদের শুধু এটা কনফার্মেশন চেয়েছে যে এটা লকার আছে কিনা। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে ব্যক্তি জীবিত থাকার সময় অন্য কারো লকার ভাঙা বা খোলার এখতিয়ার নেই। তবে কোনো সংস্থার আইনে জব্দ বা ভাঙার এখতিয়ার থাকলে আদালতের নির্দেশে পূর্ব ঘোষণা দিতে হবে। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট, রেগুলেটরি অথরিটি ও সাক্ষীদের। ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কেউ আছেন কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় আদালতের নির্দেশে সরকারের একজন প্রতিনিধি থাকবে, হিসেবে একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরও 2 জন প্রতিনিধি পাঠাবে। এ বিষয়ে দুদক জানিয়েছে, অন্য কোনো সংস্থার তদন্ত করতে চাইলে কোনো আপত্তি নেই সংস্থাটির। এটা তো ব্যাংকের লকার, এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতে আছে, ঠিক আছে। এটা আমাদের জব্দকৃত রেকর্ডপত্র, তাদের জিম্মায় এটা রয়েছে। বিএফআইইউর তথ্য বলছে, এখন পর্যন্ত হাসিনা সহ তার পরিবারের ফ্রিজ করা হিসেবে 635 কোটি 14 লাখ টাকা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠার প্লট নেয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেল 6 আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। সাবেক বিচারপতি খায়রুল হককে তিনি আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, রাজুকের টাকা পরিশোধ করা হয়েছে। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশকর্মী আমিরুল রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জনের করা রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে
পলাশী অংশ পর্যন্ত নির্মাণ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন। পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীরা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। দুপুরে রাজধানীর বসুন্ধরায় ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ শীর্ষ নেতারা। ব্রিটিশ হাই কমিশনার জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বলে জানান দলটির নেতারা। কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 5 জন। ভোর রাতে দৌলতপুরের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে বাজিদ সর্দার ও সোহেল মণ্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সারভান সর্দার ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত বাজিদ সরকারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৈষম্যমুক্ত কর্মপরিবেশ সহ 8 দফা দাবিতে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। সকালে চট্টগ্রাম বন্দর বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বন্দর ভবনের সামনে মানববন্ধন করেন তারা। দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বন্দর শ্রমিকদের বেতন বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। গেল অর্থবছর বৈশ্বিক মন্দা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও অর্থনৈতিক গতি ধরে রাখা দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। 2024-25 অর্থবছরে এই বন্দর কন্টেনার পরিবহন করে প্রায় 32,96,000 TEUs। তবে সরকারের রাজস্ব আয় বাড়ানো এই বন্দরে শ্রমিকদের জীবনযাত্রার কোনো উন্নতি নেই, এমন দাবি এনে বুধবার 8 দফা বাস্তবায়নে মাঠে নামেন বন্দরের বিভিন্ন সেক্টরের শ্রমিকরা। আমরা 8টা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। এই সময় শ্রমিকরা অভিযোগ করেন প্রতি বছরেই বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং বাড়ছে, বন্দর আন্তর্জাতিক মানের হচ্ছে, কিন্তু এই বন্দরের সবচেয়ে বেশি কায়িক পরিশ্রম করা শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হচ্ছে না। সুষ্ঠু কর্মপরিবেশ সহ বেতনের বৈষম্য দূর করার দাবি জানান তারা। এই বন্দর থেকে দেশ বাঁচে, এই বন্দর থেকে সবকিছুই বাঁচে, তাহলে সে বন্দরে আমরা কর্ম করি, আজকে মৃত্যুকালে গেলে আমরা বন্দর মিলিয়ে করবো। একজন শ্রমিক বন্দরে 25 বছর 30 বছর 40 বছর কাজ করার পরে সে মাত্র 3 লাখ 4 লাখ টাকা নিয়ে কেন বাড়িতে যাবে? 3-4 লাখ টাকা দিয়ে কি হয়? একটি বন্দরে 2টা বৈষম্য থাকতে পারে না। আমরা চাই সমপরিমাণ মজুরি বন্দরের মধ্যে জিসিবি এবং এনসিটি সিসিটিতে প্রদান করতে হবে। আমাদেরকে আন্তর্জাতিক বন্দর মানের স্বতন্ত্র প্যানেল স্কুল দেওয়া হোক এবং এই যে আমাদের যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাইয়েরা আছে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো যেন কর্তৃপক্ষ পূরণ করে। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দরে নিবন্ধিত অনিবন্ধিত মিলে প্রায় 5,000 বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 88, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 60%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77। রাজশাহী বিভাগে বায়ুমান 116, এটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 48। সিলেট বিভাগে বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65%। খুলনা বিভাগের বায়ুমান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58। বরিশাল বিভাগে বায়ুর মান 65, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 59%। রংপুর বিভাগের বায়ুমান 115, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 54। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 88, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 116। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। মোহাম্মদ আবু সাদিক কায়েব, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএফ সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর।
জাকসুর ভোট গ্রহণ কাল প্রস্তুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21টি হলে বুথ স্থাপন তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ কমিটি রাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ এবং নেপালের সরকার পতনের পর নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী আন্দোলন বেহাত হওয়ার দাবি জেনজির বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।